আসসালামু আলাইকুম, আমি তনু। আমরা পড়ছিলাম আপনাদের ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার হচ্ছে ২ গ্যাসীয় অবস্থা। আজকের আমাদের টপিক হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণের প্রতিপাদন। দেখেন এই ভিডিওটা আমার করতে হয়তো অনেক সময় লেগে যাইতে পারে, তাই ফেসবুকে তো পুরোটা একসাথে আমি আপলোড করতে পারবো না, হয়তো পার্ট ওয়াইজ করে দিতে হবে। পুরো ভিডিওটা যদি আপনারা পেতে চান তাহলে আমার যে নতুন ইউটিউব চ্যানেলটা আছে বিএসসি কেমিস্ট্রি প্লাস, এই ইউটিউব চ্যানেলে আপনারা যোগ হয়ে যাইতে পারেন, গিয়ে এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে চলেন আমরা এই গ্যাসের গতীয় সমীকরণ প্রতিপাদনের টপিকটা শুরু করি। তার আগে আমি বলছি যে কিছু বেসিকের প্রয়োজন হবে, সেই বেসিকগুলোকে যখন যেখানে প্রয়োজন হবে সেখানে আমি এটা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলেন শুরু করি। এখন মনে করি একটি ঘনকার পাত্রে একটি নির্দিষ্ট পরিমাণ একটি নির্দিষ্ট পরিমাণের আছে গ্যাস আছে, এবং ঘনকটির প্রতি পার্শ্বের দৈর্ঘ্য হচ্ছে প্রতি পার্শ্বের দৈর্ঘ্য হচ্ছে এল। এবার এই জায়গাটা আসেন, আমরা মনে করছি এরকম একটা ঘনকার পাত্র আছে, এই ঘনকার পাত্রের ভিতরে নির্দিষ্ট পরিমাণের গ্যাস আছে, ঠিক আছে। আর এই ঘনকের প্রতি পার্শ্বের দৈর্ঘ্য হবে কত, এল। তাহলে প্রতি পার্শ্বের দৈর্ঘ্য বলতে কি বুঝতেছি, দেখেন এখানে মনে করেন এর একটা আছে, নিচের পাশ আছে, উপরের পাশ আছে, আর পাশের, অর্থাৎ নিচের পাশটা এই, আর এই যে পাশের পাশটা এটা উপরের পাশ, ঠিক আছে। তাহলে এটা যদি এল হয়, এটাও এল, এটাও এল, ঠিক আছে। তাহলে প্রতি পার্শ্বের দৈর্ঘ্য হচ্ছে এল ঘনকটির। এখন দেখেন এর ভিতরে, এই ঘনকটার ভিতরে যে গ্যাসীয় গ্যাসগুলো রয়েছে, এতে কত সংখ্যক গ্যাস আছে আমরা জানি না, এবং এই গ্যাসগুলোর ভর কেমন সেগুলোও আমরা জানি না। এখন দেখেন আমাদের এগুলোকে কি নিতে হবে, ধরে নিতে হবে। চলেন এখন আমরা ধরি যে গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে এন, ঠিক আছে। আর প্রতিটি অণুর ভর প্রতিটি অণুর ভর, এখানে যে গ্যাসীয় অণুগুলো এরকম ছড়ানো ছিটানো অবস্থায় আছে, প্রত্যেকটা অণুর ভর হচ্ছে এম। আর অণুগুলোর গড় বর্গবেগ ধরো হলো সি স্কোয়ার। দেখেন আপনারা এইচএসসিতে গড় বেগ, তারপরে গড় বর্গমূল, গড় বর্গবেগ, এইগুলো আপনার বা আর এম এস বেগ, এগুলো সম্পর্কে আপনারা পড়ে আসছে না। আমি ধরে নিচ্ছি আপনারা বেসিকটা জানেন। কেউ যদি না জেনে থাকেন তাহলে এই টপিকটা যেখানে বইতে দেওয়া আছে তার আগেই এই টপিকটা দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন, নাহলে আমার একটু সময় বেশি লেগে যাবে, ঠিক আছে। তাহলে অণুগুলোর গড় বর্গবেগ সি স্কোয়ার। এখন দেখেন ঘনকটির আয়তন গ্যাসাধারের আয়তন দুইটাই হচ্ছে সমান। দেখেন আমরা একটা গ্যাসীয় শিকার্যে পড়ে আসছিলাম যে গ্যাসের আয়তনের মানে গ্যাসাধারের আয়তনের তুলনায় গ্যাসের যে অণুগুলো রয়েছে এগুলো অতিশয় নগণ্য। তাই আমরা এখানে কি ধরি না, গ্যাসের যে অণুগুলো যেহেতু অতিশয় নগণ্য, তাই আমরা গ্যাসের যে আয়তনটা মানে আপনার যে ঘনকের যে আয়তনটা ওটাকেই গ্যাসের আয়তন ধরে থাকি, ঠিক আছে। তাহলে গ্যাসের আয়তনটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ভি ইকুয়াল টু এল কিউ। কারণ এর আয়তন আমরা ঘনকের আয়তন কিভাবে বের করে থাকি, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে কি হয়, এল কিউ ঘন সেন্টিমিটার হয়ে থাকে, কারণ দৈর্ঘ্যও যা প্রস্থও যা উচ্চতায়ও সেই এল। এখন এই ভি কোন জায়গায় প্রয়োগ করবো সেটাও আমি দেখাচ্ছি। তারপরে এখন আসি মোট ক্ষেত্রফল হচ্ছে 6L স্কোয়ার। এটা কিভাবে আসলো, দেখেন আমরা জানি ঘনকে 6টা তল থাকে। তা মনে করেন যে প্রত্যেকটা তল যদি এরকম হয়ে থাকে, এরকম কয়টা তল হয়ে থাকে, 6টা তল হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমরা এরকম একটা অবস্থার অর্থাৎ এটা যদি একটা চতুর্ভুজ থেকে ধরি, তাহলে এটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি, সেক্ষেত্রে বের করি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এল, প্রস্থ আপনার এল, সেক্ষেত্রে কি হবে, এল স্কোয়ার হবে এটার ক্ষেত্রফল। এবার যেহেতু এরকম 6টা তল রয়েছে, এই জন্য ক্ষেত্রফল হবে ঘনকের 6টা তল থাকায় এটা হবে 6L স্কোয়ার, ঠিক আছে। আর ক্ষেত্রফলকে আমরা এখানে এ হিসাবে প্রকাশ করব। হ্যাঁ, এখন দেখেন এগুলো আমরা কোথায় প্রয়োগ করব। দেখুন আমরা এটা প্রয়োগ করব হচ্ছে চাপের একটা সূত্র আছে আমাদের, যে চাপ ইকুয়াল টু এফ বাই এ, ঠিক আছে। অর্থাৎ এখানে কি বোঝাতে চাচ্ছে, যে গ্যাসাধারের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে, অর্থাৎ এই যে গ্যাসাধার, এই গ্যাসাধারের মনে করেন দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলের উপরে যে বল ও গ্যাসের অণুগুলো যে বল প্রয়োগ করবে সেটাই হচ্ছে চাপ। এখন এখানে যে বলটা ইউজ করছি না, এই বলটাকে আমরা এখানে কি হিসাবে কাজ করাবো, এটা আমরা ভরবেগ হিসাবে কাজ করাবো। দেখেন এখানে আমরা এফ সমান সমান কি জানি, এম এ জানি। আমরা দেখেন এম বলতে আমরা জানি অণুর ভর, আর এ ইকুয়াল টু কি হয়, ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ এখানে বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে ভর বেগের পরিবর্তন কিন্তু এই এফকে আমরা ধরবো, ঠিক আছে। আর এ হচ্ছে ক্ষেত্রফল, এ হচ্ছে ক্ষেত্রফল। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। তাহলে কি আমরা ধরলাম, যে এফকে আমরা এখানে ভরবেগের পরিবর্তন ধরলাম, আর এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল। যেহেতু আমাদের এই ক্ষেত্রফলটাকে দেখেন এই ক্ষেত্রফল হচ্ছে 6L স্কোয়ার, অর্থাৎ এটা কিভাবে আমরা ব্যবহার করলাম, এটা আমরা দেখলাম যে এই জায়গাটায় আমাদের এটা কাজ দিবে, ঠিক আছে। এখন চলেন
এখন চলেন যে এই হচ্ছে আপনার সূত্রটা, চাপের সূত্রটা কোথায় আমরা প্রয়োগ করব। এই চাপের সূত্রটা যদি আমরা নিউটনের গতির 2 নম্বর সূত্রে প্রয়োগ করি, তাহলে আমাদের যে মূল লক্ষ্য কী করা, আমাদের মূল লক্ষ্য হচ্ছে পিভি ইকুয়াল টু 1/3, হ্যাঁ, 1/3 mNc², এটা তো বের করা। তাহলে এই সূত্রটা যদি আমি এই 2 নম্বর নিউটনের 2 নম্বর সূত্রে প্রয়োগ করি, তাহলেই আমরা কি পেয়ে যাব, এটা পেয়ে যাব, অর্থাৎ পিভি ইকুয়াল টু 1/3 mNc²। সেক্ষেত্রে দেখেন নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি বলছে, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, ঠিক আছে, তার ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। কি বলছে, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, ঠিক আছে। এখন দেখেন এখানে আমরা কি লিখতে পারি, এফ যেহেতু ভরবেগ না, তাহলে ভরবেগকে আমরা এফ ধরলাম, এই এফ ইকুয়াল টু কি বলছে, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, তাহলে প্রযুক্ত বলটা আমার বের করতে হবে। তা প্রযুক্ত বল কি, প্রযুক্ত বল হচ্ছে পি আর কি এই এ, তাহলে পি আর এ, অর্থাৎ চাপ আর ক্ষেত্রফল মিলালে কি হয়ে যায়, প্রযুক্ত বল হয়ে যায়। তাহলে এটা যদি ভরবেগের পরিবর্তন হয় আর এটা হচ্ছে প্রযুক্ত যদি বল হয়, তাহলে এরা দুইজন কি হচ্ছে, সমান হচ্ছে। এই জায়গায় যদি মান বসানো হয়, তাহলেই আমরা এটা পেয়ে যাবো, পিভি ইকুয়াল টু 1/3 mNc²। এবার চলেন আমরা মনে করি যে অনুসমের বর্গমূল গড় বর্গবেগ সি ধরা যেতে পারে। এই যে গ্যাসের অণুগুলো রয়েছে, এটার কি আরএমএস বেগ বা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, আমি আগেই বলেছি এই টপিক দুটো, অর্থাৎ গড় বর্গবেগ আর আরএমএস বেগের এই ধারণাটা আপনারা একটু বই থেকে দেখে নেবেন, হ্যাঁ। তাহলে এখানে যদি আরএমএস বেগ, এখানে যে গ্যাসগুলোর অণুগুলো রয়েছে সবার আরএমএস বেগে টা সি ধরা হয়েছে, ঠিক আছে। এখন সকল গ্যাস অণু এই গতিবেগে যেতে পারে, অর্থাৎ এখানে যত গ্যাস আছে সবাই এই সি বেগে বিভিন্ন দিকে যেতে পারে, অর্থাৎ এটা সি, এটা যদি আমি C1 দিই, হ্যাঁ, এ কিন্তু এইদিকে গেল, এই অণুটা আবার এদিকে গেল, এই অণুটা আবার এদিকে আসলো, হ্যাঁ। এইভাবে আপনার বিভিন্ন দিকে কি হইতে পারে, গ্যাসীয় অণুগুলো বিভিন্ন ওই সি গতিবেগে বিভিন্ন দিকে যাইতে পারে, ঠিক আছে। এখন এই সিকে আবার 3টি উপাংশে ভাগ করে পাই, সেই উপাংশগুলো কি এই উপাংশগুলো হচ্ছে ইউ ভি ডাব্লু, যারা পরস্পর লম্বভাবে অবস্থিত 3টি অক্ষ এক্স ওয়াই এবং জেড এ বিভক্ত করা হয়েছে। এখন দেখেন এই জায়গাটা কিভাবে হয়েছে, এখানে দেখেন আমরা বলছিলাম অনেকগুলো, আমরা তো সবগুলো অণুর একসাথে গতিবেগ বের করতে পারবো না, আগে একটা বের করবো, তারপরে সেগুলোকে আমরা এন দিয়ে গুণ করে দিলে সবগুলো অণুর গতিবেগ বের হয়ে যাবে। সেই ক্ষেত্রে মনে করেন যে আমরা অনেকগুলো বেগ ছোটাছুটি করছিল না, তাহলে মনে করেন একটা বেগ আমি নিছি, সেটা হচ্ছে সি, ঠিক আছে, এই একটা অণুর বেগ আমরা নিছি, ঠিক আছে। সেটাকে আমরা আবার 3টি উপাংশে ভাগ করছি। এটা এই যে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ 3টি অক্ষ বরাবর এই 3টি উপাংশকে ভাগ করে নিয়েছি, তাহলে এইটা সেই সি বেগ এইদিকে যাচ্ছিল, ঠিক আছে। এটাকে আমরা ভাগ করছি 3টি উপাংশগুলোর নাম দিছি ইউ, একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে ডাব্লু। এখন দেখেন এ যদি এ বেগ নিয়ে যায় এই অণুটা, তাহলে এর উপরে এক্স অক্ষও কাজ করবে, ওয়াই অক্ষও কাজ করবে এবং জেড অক্ষ এর উপরে কাজ করবে। সেক্ষেত্রে আমার জেড অক্ষ বরাবর একটা উপাংশ যাবে, তারপরে আপনার এক্স অক্ষ বরাবর উপাংশ কাজ করবে, তারপরে আপনার এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ 3টি অক্ষ বরাবরই কী কাজ করবে, আপনার উপাংশগুলো কাজ করবে। এখন দেখেন আমরা কিভাবে লিখবো এগুলো এভাবে লিখবো যে এই এক্স অক্ষ বরাবর হচ্ছে উপাংশ হচ্ছে ইউ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ভি এবং জেড অক্ষ বরাবর হচ্ছে উপাংশ কি আমাদের ডাব্লু। এরূপ অবস্থায় সি স্কয়ার, অর্থাৎ ওই যে আমরা আরএমএস বেগটা নিচ্ছিলাম, আরএমএস বেগের উপরে যেহেতু আমাদের ওই যে বর্গমূল গড় বর্গবেগ বলা হয়, যদি স্কয়ারটা আমরা মানে রুট ওভারটা তুলে নিই, তাহলে এর উপরে স্কয়ার চলে আসে কিন্তু, হ্যাঁ, তাহলে সেইভাবেই আসে। তাহলে এই অবস্থায় আরএমএস বেগ কী হয়, ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস ডাব্লু স্কয়ার হয়ে থাকে। আপনারা এই আরএমএস বেগটা যেখানে আছে সেই জায়গায় দেখলে বুঝতে পারবে না, হ্যাঁ। তাহলে এখন এই জায়গায় আমরা কি কাজ করবো, পরবর্তীতে আমাদের এই কাজটাই করতে হবে যে ওই আমি চাপের সূত্রটা দিছিলাম না, ওই চাপের সূত্রটা এখানে কাজ করাইতে হবে। তাহলে আমরা পড়ছিলাম চাপ ইকুয়াল টু কি, বল বাই ক্ষেত্রফল, তাই না। তাহলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, ঠিক আছে। এখন এখান থেকে আমরা বলছিলাম যে এখানে আমার এফটা কি হয়ে যাবে, ভর বেগের পরিবর্তন হবে, তাই বলছিলাম না যে এখানে এম হচ্ছে ভর আর এ যেহেতু ত্বরণ, এখানে বেগের পরিবর্তন আছে, তাহলে এটা হচ্ছে ভর বেগের পরিবর্তন। এটা আমরা কিভাবে কাজ করাবো, এবার ভরবেগের পরিবর্তনটা দেখেন, সূত্র আমাদের কি ছিল, সূত্র ছিল হচ্ছে ভরবেগের পরিবর্তন সমান আমরা জানি যে আদি বেগ বিয়োগ কি হয়ে যায়, এই আপনার শেষ বেগ বিয়োগ হচ্ছে আদি বেগ। তাহলে আমাদের আদি বেগটা কি ছিল আর শেষ বেগটা কি ছিল, দেখেন শেষ বেগটা কি ছিল, এইটা ছিল এখান থেকে ধাক্কা খেয়ে এই পর্যন্ত কি ছিল, এটা ছিল আমাদের আদি বেগ, আর এখান থেকে ধাক্কা খেয়ে এই পর্যন্ত আসছে, এটা হচ্ছে শেষ বেগ, অর্থাৎ মাইনাস এমইউ, এটা হচ্ছে শেষ বেগ আর এমইউ হচ্ছে আদি বেগ। তাহলে ভরবেগের পরিবর্তন হবে মাইনাস এমইউ অর্থাৎ শেষ বেগ বিয়োগ হচ্ছে আপনার আদি বেগ, ঠিক আছে। কি হলো এখানে আমাদের 2mu হলো ভরবেগের পরিবর্তন। এটা কতটুকু, এটা একবার ধাক্কা খাইতে, অর্থাৎ দেখেন এই অণুটা একবার ধাক্কা খালো এখানে খেয়ে আবার এই জায়গায় ফিরে আসছে, তাহলে এখানে একবার ধাক্কা খেয়ে খাইলে এই ভরবেগের এইভাবে
এই পরিবর্তনটা হচ্ছে। এখন দেখেন যে এল এর কনসেপ্টটা আপনাদের বুঝাই আসলাম, সেটা একটু এবার দেখেন। অর্থাৎ এল সেন্টিমিটার, আমি বলছিলাম যে দেখেন এইটুখানি দূরত্ব অতিক্রম করছে L/2 সময়, মানে হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত গেল দূরত্ব কতটুকু, L/2। আবার এখান থেকে এই জায়গায় ফিরে আসছে, এটাও হচ্ছে L/2। তাহলে L/2 আর L/2 কতটুকু দূরত্ব হলো, L দূরত্ব অতিক্রম করলো। তাহলে L সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করলে সংঘর্ষ হয় কতটি, একটি। এখানে সংঘর্ষ এই দেয়ালের সাথে কয়টা হয়েছিল, একটাই কিন্তু হয়েছিল। এখান থেকে শুরু করে এখানে ধাক্কা খেয়ে আবার এখানে ফিরে আসছে, সংঘর্ষ কয়টা হয়েছে, একটা হয়েছে। ঠিক আছে, এবার দেখেন যে 1 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে সংঘর্ষ সংখ্যা হয় 1/L। এবার হচ্ছে ইউ সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে ঐকিক নিয়মে করে ফেলবেন যে U/L। এখন প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা আমাদের হচ্ছে U/L। ঠিক আছে, এর আগে আমরা জানলাম যে ইউ দূরত্ব অতিক্রম করতে সংঘর্ষ সংখ্যা কী ছিল, U/L। এখন আমরা এক্স অক্ষ বরাবর পুরা ভরবেগের পরিবর্তনটা বের করব, তারপর ওয়াই অক্ষ, তারপর জেড অক্ষ। তাহলে দেখেন এক্স অক্ষ বরাবর কি ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, এখানে আমরা যে প্রতি সেকেন্ডে কিন্তু যে সংঘর্ষ সংখ্যা এটা কিন্তু বের করছিলাম U/L এক্স অক্ষ বরাবর। আর এক্স অক্ষ সব ক্ষেত্রেই ভরবেগের পরিবর্তন কি হবে, এক্স অক্ষের ক্ষেত্রেও যা হবে ওয়াই অক্ষের ক্ষেত্রে, শুধু এই উপাংশটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনকে আমরা ডেল px দ্বারা প্রকাশ করছি, ইকুয়াল টু কি, এই সেই ভরবেগ কোনটা কোথা থেকে পাইছিলাম, এই দেখেন আমরা এখান থেকে পাইছিলাম ভরবেগের পরিবর্তন হচ্ছে 2mu, সেই 2mu। ঠিক আছে, যেহেতু আমরা ওয়াই উপাংশ নিয়ে কাজ করছিলাম। ঠিক আছে, এখানে যখন আমরা ইউ উপাংশ নিয়ে কাজ করছিলাম, যখন আমরা ওয়াইতে যাবো ওখানে কিন্তু আমরা ভি উপাংশ নিয়ে কাজ করছিলাম, ওটা একটু চেঞ্জ হবে আর কি। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ বরাবর যেহেতু আমাদের ইউ উপাংশ কাজ করছে, তখন ভরবেগের পরিবর্তন হচ্ছে 2mu আর U/কি L। তাহলে দেখেন এই ইউ আর এই ইউ যদি আমি গুণ করে দিই, তাহলে 2mu²/L, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন। তাহলে ওয়াই অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন কি হবে, ওয়াই অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন হবে ডেল পি ওয়াই। অর্থাৎ এইভাবে হবে কিন্তু যে 2mv/কি v/ হচ্ছে v/ কি হবে, এল হবে। হ্যাঁ, তাহলে এই ভি আর এই ভি কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের v² হবে আর এই সেই এল। ঠিক আছে, তাহলে 2mv²/L, এটা হলো কি ওয়াই অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন। এবার জেড অক্ষ বরাবর ওই ভরবেগের পরিবর্তন, এখানে আমাদের কি হয়ে যাবে, উপাংশ চেঞ্জ হয়ে যাবে, ভির জায়গায় কি হয়ে যাবে, ডাব্লু হবে। তাহলে 2mw/L। ঠিক আছে, এই ডাব্লু আর ডাব্লু কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে 2mw²/L। তাহলে আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ সবারই কি হয়ে গেল, ভরবেগের পরিবর্তনটা জানা হয়ে গেল। এখন আমরা মোট ভরবেগের পরিবর্তনটা জানবো, যে আমাদের ভরবেগের পরিবর্তন মোট কত হলো। তাহলে মোট ভরবেগের পরিবর্তনকে আমরা ডেল পি এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করলাম। সেক্ষেত্রে এই এক্স অক্ষের ভরবেগের পরিবর্তন, ওয়াই অক্ষের এবং জেড অক্ষের। এবার এখানে যে মানগুলো পাইছি সবগুলো বসাই দিলাম। এই যে এক্স অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন এটা, ওয়াই অক্ষ বরাবর এটা এবং জেড অক্ষ বরাবর এটা। এখন দেখেন এর ভিতর থেকে কমন কি যাচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রে দেখেন 2m/L কমন যাচ্ছে, 2m/L কি হয়ে যাচ্ছে, কমন চলে যাচ্ছে। তাহলে এই 2m/L এই কমন রেখে দিলাম, আর বাকি আপনার কি থাকছে, এখানে এই যে v² u² আর w²। তাহলে এই হচ্ছে সেই v² u² আর w²। তাহলে আমরা কিছুক্ষণ আগেই পড়ছিলাম যে এখানে RMS বেগ ইকুয়াল টু কী হয়েছিল, v² প্লাস u² প্লাস w² কে আমরা কি ধরছিলাম, c² ধরছিলাম। ঠিক আছে, তাহলে এখানে এর মানটা আমরা বসাই দেবো যে c²। তাহলে এই যে মান বসাই দিলাম 2m এই c²/L। এটা গেল আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন। এখন কতগুলো অণু আছে আমরা তো জানি না গ্যাসের, আমরা ধরে নিয়েছিলাম n মোল গ্যাস। তাহলে n মোল গ্যাসের জন্য আমাদের ভরবেগের পরিবর্তনটা এবার বের করতে হবে। তাহলে এখানে আমরা শুধু এনটা কি করে দেবো, অ্যাড করে দিব। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, এন মোলের যে ভরবেগের পরিবর্তন সেটা হচ্ছে আমাদের বের হয়ে গেল। যেহেতু আমাদের এই ভরবেগের পরিবর্তন বের হয়ে গেছে, এখন আমরা কি নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করতে পারবো। চলেন এখন আমরা কি করব, নিউটনের এন মোলের গ্যাসের জন্য ভরবেগের পরিবর্তনটা বের করে ফেলাইছি। এখন আমরা এখানে নিউটনের গতির যে দ্বিতীয় সূত্রটা এখানে প্রয়োগ করতে পারবো। তাহলে দেখেন নিউটনের গতির সূত্রটা কি ছিল, নিউটনের গতির সূত্র ছিল 2 নম্বরটা, যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান। তাহলে আমরা যে সূত্রটা পড়ে আসছিলাম চাপের, সেই চাপের ক্ষেত্রে আমরা বলছিলাম চাপ ইকুয়াল টু কি F/A। এখানে F কি ছিল, ভরবেগের পরিবর্তন, যেটা আমরা বের করে ফেলাইছি। আর F ইকুয়াল টু কি, F ইকুয়াল টু চাপ আর ক্ষেত্রফল, তাই না। তাহলে এইটুকু কিন্তু আপনার বল, আর এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে এই ভরবেগের পরিবর্তন F, এইটা হচ্ছে ভরবেগের পরিবর্তন আর সেই হচ্ছে বল। তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি হয়ে যায়, সমান হয়। এখন এই বল বলতে আমরা কি বুঝি, বল বলতে F ইকুয়াল টু কি বুঝছি, F আর A। এখন এই P আর A, তাহলে এই P লিখে দিলাম আর A। ঠিক আছে, F এর জায়গায় কি লিখলাম, PA ইকুয়াল টু কি, ভরবেগের পরিবর্তন কি পাইছি, 2mnc²/L। ঠিক আছে, এখন দেখেন আমরা ক্ষেত্রফল কিন্তু বের করে আসছিলাম, যে প্রথম যে
এই জায়গায় যে ক্ষেত্রফল এ ইকুয়াল টু কি 6L স্কোয়ার, ঠিক আছে। এখানে আমাদের এই এল কিউ এর মান আসবে, এটা কিন্তু ভি, হ্যাঁ, সেটাও একটু দেখাই নিলাম যে এ ইকুয়াল টু কি হচ্ছে, এর মান হচ্ছে 6L স্কোয়ার, সেটা আমরা বসিয়ে নিলাম যে ক্ষেত্রফলটা। তারপরে কি করলাম, এই 2mnc স্কোয়ার বসে ফেললাম। এখন দেখেন আমরা এই এল গুণ করব, হ্যাঁ, এই আমাদের পি চলে আসলো, আর এই এল আর এই এল গুণ করলে কি হয়, এল কিউ হয়, আর এই 6টা এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে কি হলো 2mnc স্কোয়ার বাই 6, ঠিক আছে। এখন দেখেন আমি বললাম যে এল কিউটা আমরা কি লিখছিলাম, এল কিউ আমাদের যে ঘনকটির আয়তন ছিল এল কিউ, এটাকে আমরা কি ধরছিলাম, আয়তনকে ভি ধরছিলাম, তাই না। তাহলে এল কিউ এর জায়গায় আমরা কি বসাইতে পারি, আমরা এখানে ভি বসাইতে পারি, ঠিক আছে। আর দেখেন এখানে কি রয়েছে, 2/6 রয়েছে, তাহলে এটাকে আমরা কাটাকুটি করতে পারি, তাহলে এই 1 আর এখানে হচ্ছে 3, তাহলে কি হলো 1/3 mnc স্কোয়ার কিন্তু চলে আসলো। তাহলে পিভি ইকুয়াল টু 1/3 mnc স্কোয়ার। এটাই আমাদের সেই মূল প্রতিপাদনটা ছিল, যে গ্যাসের গতীয় সমীকরণ কি ছিল, পিভি ইকুয়াল টু 1/3 mnc স্কোয়ার, সেটা আমরা এই প্রতিপাদন করে ফেলাইছি। তাহলে আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আর ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি আপনারা দেখে থাকেন তাহলে ছোটো বোন হিসাবে সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা আপনাদের উপকারে আসে, তাহলে পেজ থেকে দেখলেন অবশ্যই পেজটাকে ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।